আসসালামু আলাইকুম। চিটচ্যাট বিডব্লিউএ এর চতুর্থ এপিসোডে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি মাকজুম দি। একটু লাজুক, একটু অন্তর্মুখী, এ সকল কথাগুলো আমাদের আজকের গেস্টের সাথে খুব যায়। কিন্তু সে যখন পারফর্ম করে, তার প্রত্যেকটা মুভ এত নিখুঁত, তার ক্যারেক্টার প্লেয়িং এতটাই মনোমুগ্ধকর হয় যে 10 জনের ভিড়েও তাকে আলাদাভাবে চেনা যায়। জি, ভনিতা না করে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের মেহমান অয়নকে। হ্যালো অয়ন। হ্যালো ব্রেজ ভাইয়া, কেমন আছেন? জি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, করোনাতে বেশ বেশ অনেকটা বেঁচে থাকার মতনই ভালো থাকা। প্রথমেই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। হ্যাঁ, আমিও খুব মানে আনন্দিত এরকম একটা নতুন একটা ধারার ভিতরে আমন্ত্রণ পেয়ে। অয়ন, আমাদের চিটচ্যাট বিডব্লিউএ এর চতুর্থ এপিসোড এবং আমরা তোমাকে মেহমান হিসাবে পেয়ে আসলেই ধন্য। প্রথমেই জেনে নিব, রেসলিং কি বর্তমানে ফলো করা হয়? ধরো ডাব্লিউডাব্লিউই অথবা অন্য কোনো প্রমোশন। হ্যাঁ, ফলো করা হয়, বাট আসলে করোনা হয়তো বাসায় থাকা হয়, তারপরও বিভিন্ন অনলাইন কার্যক্রমের কারণে ওভাবে একটা করা হয়। কারণ যতই হোক আমরা রেসলিংটা অনলাইনের মাধ্যমে যে নিউজ গুলো নিতাম, এখন হয়তো অনলাইনে ওই কাজগুলো করার কারণে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। বাট তাও হুম, মাঝে মধ্যে নেওয়া হয়, একদম যে বিচ্ছিন্ন তাও না। আলাপটা যেহেতু রেসলিং নেই, আমার জানার ইচ্ছা অয়ন যে তুমি আনুমানিক কত বছর যাবত রেসলিং দেখছো? আনুমানিক তাহলে বলতে হয় 2008-7 এরকমই হবে, মানে তখন রেসলিং এর টাচটা পেয়েছি মাত্র। হুম, তাছাড়া লাইক তখন তো আর ওভাবে ঠিক নির্দিষ্ট চ্যানেলে দেখাইতো না। আর মানে ওভাবে হয়তো বুঝতে পারতাম না যে কোন চ্যানেলটা কোন টাইমে দেখাবে। কারণ ওরকম তো এক্সাক্ট টাইম গুলো জানার কোনো ওয়ে ছিল না। তো হুম। সেজন্য দেখা যেত চ্যানেল ঘুরাইতেছে, বিশেষ করে সন্ধ্যার দিকে বা বিকালের দিকটা মাঝে মধ্যে দেখতে পেতাম এই সময়টা দিতেছে। তো আমার বাসায় স্যার থাকতো, স্যার যাওয়ার পরই খালি টিভি চ্যানেল ঘুরাইতাম যে কোন চ্যানেলটা দেয়, কোন চ্যানেলটা দেয়। তো মাঝে মধ্যে দেখতে হুম। পেতাম, পেতাম না, ওভাবেই ঠিক করা। অয়নের চাইল্ডহুড ফেভারিট রেসলার কে? চাইল্ডহুড ফেভারিট বললে আসলে কেননা আমি যখন রেসলিং দেখা শুরু করি তখন কিন্তু নতুন একটা এরা শুরু হয় বলতে গেলে। মানে এক্সাক্ট যখন রেসলিংটা বোঝার ট্রাই করি, রুথলেস অ্যাগ্রেশন যে এরাটা শুরু হয়। সেই এরা থেকে যেহেতু দেখা শুরু করছে, তখন বেসিক্যালি জেফার্ডির টাচটা খুব একটা পাই নাই। আমার হয়তো জেফার্ডি খুব ফেভারিট, বাট ফেভারিট এর কথা বললে সিএম পাঙ্ক এর নামটা বলাই লাগে। কারণ তখন সিএম পাঙ্ক এর যে একটা অ্যাকচুয়াল যে গোল্ডেন এজ টা শুরু হয়, ঠিক তখনই আমি রেসলিং এর এক্সাক্ট মোমেন্টটা ক্যাচ করতে পারি। তখন তখনকার সিএম পাঙ্কের গিমিকটাও খুব সুন্দর ছিল, অবশ্যই জেফ হ্যাঁ, হার্ডিরও। অসাধারণ ছিল। তাহলে তাছাড়া বলতে জেফ গেলে হার্ডি ভার্সেস সিএম পাঙ্ক একটা ভালো রাইভেলরি ছিল এবং তাদের এক ভালো ম্যাচও হয়েছে। সেই ক্ষেত্রে তোমার কি মতামত এবং তোমার অনুভূতি? উম আসলে যখন জেফার্ডি বা সিএম পাঙ্কের আলাদা আলাদা ফ্যান ছিলাম, তখন হয়তো ওভাবে রিয়েলাইজ করতে পারতাম না, মানে অতটা জানা ছিল না। কারণ ওই সময় অতটা আমার হাতে এটলিস্ট ইন্টারনেট অতটা এভেইলেবল ছিল না যে আমি বিভিন্ন রাইভালরি সম্পর্কে জানতে পারবো। বাট যখন জানতে পারলাম তখন হয়ে গেছে লাইক উভয় সংকট। না পারি জেফার্ডি কে সাপোর্ট করতে, না পারি সিম্পা কে সাপোর্ট করতে। বাট স্টোরি অনুযায়ী এটা খুব হার্ট ব্রেকিং ছিল যে জেফার্ডি ওই ম্যাচের পর ডাব্লিউডাব্লিউই থেকে লিভ নেয়। বাট আফটার অল যত কিছুই হোক, মানে দুজনকে আলাদাভাবে সাপোর্ট করা টাফ। মানে সাপোর্ট করলে সিমিলারিটি দেখে সাপোর্ট করতে হয়, কারণ দুইজনের দিক থেকে মারাত্মক ইউনিক। তোমার যেহেতু জেফ হার্ডি প্রিয়, এই কথাটা বলতেই হয় যে গত স্ম্যাকডাউনে জেফ হার্ডি ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়েছে, দেখেছো নিশ্চয়ই। হ্যাঁ, সেটা দেখা হয়েছে। তোমার মতামত কি? অথবা আসলে মতামত বলতে যে পার্টির সেই আগের যে একটা পারফরমেন্স, সে ধারাটা হয়তো আর নাই। এটা যেটা মানতেই হয়, কারণ হাই ফ্লায়ারদের রেসলিং ক্যারিয়ারটাই সামহাউ খুব শর্ট টাইমের জন্য গোল্ডেন এজটা থাকে।
বাট তাও এই বসে যা দেয় তাতে আমি এটলিস্ট আমি সন্তুষ্ট একদম জেফার ডিফেন হিসেবে যে ও এখনো এটলিস্ট হাই ফ্লাইং মুভ দিয়ে মানুষকে এন্টারটেইনমেন্ট করার ট্রাই করে। সে অনুযায়ী এই এখন এসেও যে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দিচ্ছে ভালো। আমি আরো আশা আছে যে ডাব্লিউডাব্লিউ কে আরো দেবে। কারণ ইচ্ছে করলে ও জিনিসটা এখনো প্লে করতে পারে। আর ওর বলতে গেলে যতই হোক রেসলিং এর এখন লাস্টের দিকে। তো সেই অনুযায়ী এরকম ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটা যেন কোনো ব্যাপার না থাক দিচ্ছে। আমি এটলিস্ট স্যাটিসফাইড যে না জিততে পারছে। বয়সের কথা যেহেতু আসছে জেফ হার্ডির এবং ইন রিং পারফর্মের কথা যেহেতু আসছে, অয়ন আমি এই ফাঁকে বলে নেব যে আমাদের বিডব্লিউএ এর কয়েকজন পারফর্মার তোমার ব্যাপারে কিছু মন্তব্য করেছেন। তা হচ্ছে সজীব বলেছে অয়ন অন অফ দ্য স্মুথেস্ট পারফর্মার অফ বিডব্লিউএ। সামনুন সালেহিন সৌরভ ভাইয়া বলেছেন ওয়েল ব্যালেন্সড, নজর কাড়ার মতো পারফর্মার। অয়ন নিজের ব্যাপারে এরকম শুনে তোমার কি অনুভূতি? আসলে ওই যে আমি আসলে কোনো কিছুতে কখনো স্যাটিসফাইড হতে পারি না। আমার একটা খুব বাজে অভ্যাস বিশেষ করে রেসলিং এ। তো আমি এটলিস্ট অ্যাপ্রিশিয়েট করি যেভাবে চিন্তা ভাবনা গুলো করতেছে। তো এটা আসলে আরো ইন্সপায়ার করে আমাকে যে আরো ওভাবে রেসলিং মুভ গুলো বা পারফরমেন্স দেওয়ার ট্রাই করবো। কারণ যতই হোক ওখানে পারফরমেন্স করার আগে একটা ছোটবেলায় একটা টাইম ছিল যখন রেসলিং করতাম গা গরমের জন্য, যেটা অ্যাকচুয়াল ন্যাচারাল কথা। বাট লেটার ডে বাই ডে ওটা যখন প্যাশনে ক্রিয়েট হয় তখন ওই গা গরম না, তখন অন্যদের গা গরম করানোর জন্য মানে যে আমি মুভ দিতেছি প্র্যাকটিস মানে পারফরমেন্স করতেছি সেটার থ্রিলটা যেন তারা পায়। তো সেই অনুযায়ী এরকম বিভিন্ন কমপ্লিমেন্ট আরো ইন্সপায়ার করবে যেন ভবিষ্যতে আরো ওরকমভাবে থ্রিলিং কোনো মুভ মানে পারফরমেন্স করতে পারি। অবশ্যই আমরাও প্রত্যেকবার অয়নকে যখন রিঙে দেখি তখন আশা করি যে অয়নের কাছ থেকে নতুন দেখবো, অয়নের কাছ থেকে কিছু শিখবো। এবং অয়ন তুমি কখনোই আমাদের নিরাশ করো না। আমরা প্রত্যেকবার প্রত্যেকটা ম্যাচে তোমার কাছ থেকে দেখি, শিখি এবং তোমার পারফরমেন্স আসলেই খুব মনোমুগ্ধকর। অয়ন, জি, হ্যাঁ। 12 বছর যাবত তুমি রেসলিং দেখছো, তো তোমার কি মনে পড়ে যে প্রথম কার সাথে তুমি রেসলিং প্র্যাকটিস করেছিলে? আসলে আমার ফ্যামিলিতে রেসলিং খুব একটা লাইক টপিক ছিল না কথা বলার মতো। কারণ সামহাউ আমাদের বিভিন্ন কাজে আমার অপোজিট ছিল। আমি যেটা পছন্দ করতাম সেটা সামহাউ তাদের মানে পছন্দের লিস্টে ছিল না। এজন্য আমার অনেক স্ট্রাগল করা লাগতো যে আমার পছন্দের জিনিসটা কার সাথে হবো। কারণ সামহাউ যতই হোক পছন্দের ব্যাপারটা নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলা হয়, আড্ডা হয়। সেটা অন্য ধরনের একটা মজা। কিন্তু বলতে গেলে ২০০৭ এর দিকে আমার যখন ছোট খালার বিয়ে হয় তখন তখন অনেক মানে বিয়েটা আমাদের বাসাতেই হয়তো অনেক গেস্ট ছিল। তো গেস্টের মাঝে আমার এক মামা ছিল, ইমন মামা বেসিক্যালি। সে বলল যে, "তুমি তো রেসলিং দেখো, আসো আমরা কয়েকটা রেসলিং মুভ করে দেখি।" আমার তো ওভাবে রেসলিং সম্পর্কে অতটাও আইডিয়া নাই যে রেসলিং কোন মুভটা কি। আমি জাস্ট বুঝতাম যে মানে ২-১ টা মুভ হয়তো কোনরকম বুঝতাম। আর সে বেসিক্যালি অনেক মুভ গুলো বুঝতো। কারণ সে আমার থেকে ওই সময় আরো আপডেটেড ছিল। তো এটা দেখা গেছে আমরা ২ জন ২-১ টা মুভ দিয়ে ট্রাই করছি। আর বাসা ভর্তি গেস্ট তো ওভাবে পসিবল ছিল না। বাট ওটাই ছিল আমার জীবনের ফার্স্ট যেখানে আমি রেসলিং এর টাচটা পাই। না এভাবে রেসলিং খেলা লাগে। হয়তো ওভাবে পারফেক্টলি আমরা মুভ এক্সিকিউট করতে পারি না যেটা তখন পসিবল ও ছিল না। কিন্তু এনজয় করার মতো ছিল। ওয়াও! তোমার মনে পড়ে ওই সময় তোমার দেয়া প্রথম মুভটা কিরকম বা কি ছিল? আ সম্ভবত ইয়া জন সিনার তো তখন এফইউ হিসেবে ইউজ হইতো। টা মনে হয় তখন এফইউ টা ইউজ করা হয়েছিল। কারণ তখন সামহাউ ওর যে গিমিকটা ছিল ওটা খুব হাই টপে ছিল। ওইভাবে হয়তো মনে নাই বাট ওরকম কিছু একটাই হবে। লাইক ঘাড়ে উঠাই আমরা ফালাই দিতাম। এই টাইপের কিছু একটা মুভ আমরা প্র্যাকটিস করার ট্রাই করতাম। এফইউটা হচ্ছে একজন মানুষকে কাঁধে ক্যারি করে তাকে ফেলে দেওয়া। তো হ্যাঁ, ওই সময় মানে তুমি তো বেশ ছোটই ছিলে। ওই সময় পারতে একজন ২০০৭ ক্যারি করা না অথবা সেফ আমাকে থেকে হয়তো দিতে ফেলে দেওয়া? পারে নাই। না আমাকে হয়তো দিতে পারে নাই। বাট দিতে পারে নাই। তাছাড়া বলতে গেলে আমি ছোটবেলা থেকেই অনেকটা স্ট্রং ছিলাম। স্ট্রং ছিলাম বলতে কি একটু নাদুস-নুদুস ছিলাম। মানে আর আমি প্রচুর স্টান্ট খাটানোর ট্রাই করতাম।
স্ট্যান্ড খাটানোর কোনো কাজ মানে আমি সেখানে আগে যাবো। এতে আমার যে এজের মধ্যেই থাকি না কেন, এটা আমার সবসময় টার্গেট থাকে। তো সেখানে যে দেখা গেছে যে ওভাবে হয়তো পারতাম না, বাট ট্রাই করতাম। কারণ একদমও যে আমি হালকা পাতলা ছিলাম তা না। ওই যে স্ট্রেংথ খাটানো ট্রাই করতে somehow একটা মন থেকে একটা ইয়ে আসতো যে পারবো। বাট এরকমই হয়তো যে ট্রাই করতাম, হয়তো হইতো না। কারণ ওই যে বললাম তখন এত পারফেক্টলি এট লিস্ট পারফেক্ট এর কাছাকাছিও যাওয়াটা পসিবল ছিল না। আমরা খালি বুঝতাম। তবে মেইন একটা কথা কি তখন সেও তো রেসলিং ওভাবে বুঝতো না। কারণ যতই রেসলিং এর মূল থিমটা ওই ২০০৭-৮ এর দিকে বোঝাটা অত সহজ ছিল না। এখনকার যত ইন্টারনেটের কারণে যেটা খুব ইজি আর এভেইলেবল হয়ে গেছে। তো সেখানে যে আমরা ২ জন কি ২ মুভ দিয়ে ট্রাই করতাম, বাট কিভাবে মুভ দিতে পারতাম না। শেষমেশ ২ জনে ধাক্কাধাক্কি করতেছি। এটাই বড় অবস্থা। বাট এইটা মনে আছে যে এফইউ এর মতো আমরা কিছু একটা দেয়ার ট্রাই করছিলাম। রেসলিং জনিত কারণে ওই সময় কোনো ইনজুরি? না, খুব বেশি সময়ের জন্য ছিল না তো। লাইক ২ মিনিট, ৩ মিনিট, ৪ মিনিট হবে আমরা এরকম ফাইট করছি কিছুক্ষণ। এরপর আর হয় নাই। আর তাছাড়া রেসলিং নিয়ে এখন পর্যন্ত ইনজুরি কখনোই এরকম হয় নাই। সামহাউ ওভাবে হয়তো আগে রেসলিংটা বুঝতাম না, বাট যখন বোঝা শুরু করলাম, এরপরে যতই পারফরম্যান্স করি, ইনজুরি জিনিসটা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কখনো টাচ করেনি। মাশাআল্লাহ। অর্থাৎ তুমি উম, নিজের এবং অপোনেন্টের সেফটির ব্যাপারে বেশ কনসার্ন। বলা যায় কনসার্ন, বাট আসলে যতই কনসার্ন থাকি, কখন অ্যাক্সিডেন্ট হয় বলা যায় না। আমি বলবো না যে আমি একদম পারফেক্টলি কনসার্ন থাকি। কারণ ম্যাচের মাঝখানে নিজের নিজের কনসার্ন থাকার পর অপোনেন্টের কনসার্ন আর মুভ সবকিছু তাল মিলে চলাটা আমার জন্য টাফ হয়ে যায়। কারণ ফ্র্যাঙ্কলি আমার একটু আইসাইট প্রবলেম আছে। তো সেই জন্য জিনিসটা কন্ট্রোল করা ইম্পসিবল হইলেও পসিবল করার ট্রাই করি যে এট লিস্ট। না, আমরা সবাই জানি যে তোমার আইসাইটের প্রবলেম আছে, কিন্তু ম্যাচে তোমার যে ধারা, তোমার যে ফ্লো, তোমার যে ব্যালেন্স, মনে হয় না এই বিষয়টা খুব স্মুথ, খুব সুন্দর, নিখুঁত, যেটা আমরা একবার বলেছি এবং বারবার বলেও হয়তো শেষ হবে না। অয়ন, প্রায় ১২ বছর যাবত রেসলিং দেখছো, তো মনে পড়ে কি যে প্রথম দেখা ম্যাচ কোনটা ছিল? একদম ১ম যে ম্যাচটা বেসিক্যালি সে ম্যাচটা আচ্ছা ১ম ম্যাচে কথা বলতে গিয়ে একটা ইনফরমেশন মনে পড়ছে যেটা আমি কিছুক্ষণ আগে ভুল বলছি। আমার ফার্স্ট মুভ এফইউ ছিল না। আমার ফার্স্ট মুভ ছিল ফ্রগ ফ্লাশ। এটা কারণটা বলি। আমি তখন ১ম রেসলিং এর পাই। সেদিন বাসায় কেউ ছিল না। আমি আর আমার বোন ছিলাম। তো আমরা ২ জন আমি রেসলিং এরিয়াতে ওকে হয়তো আমি কনভিন্স করতে পারতাম তখন যে রেসলিং খুব ভালো জিনিস। ফার্স্ট দেখতেছি। রেসলিং দেখতেছি। বাট তখন কার্ট অ্যাঙ্গেল ভার্সেস রক সামহাউ একটা ফিউড চলতেছিল। কারণ কার্ট অ্যাঙ্গেল ওর আইকনিক আমেরিকান যে একটা স্যুট পরে সেটা খুব ভালোভাবে মনে আছে। তো ওর পর কোন এক কার্ট অ্যাঙ্গেল বা অন্য কেউ একটা ফ্রগ ফ্লাশ মুভ দিছিল যেটা আমি আমার বোনের উপর দিতে গিয়ে বোনকে আহত করছিলাম কিছুটা, বাট আহামরি কিছু ছিল না। এইটা হলো বেসিক্যালি মূল কাহিনী। এভাবেই আমার ওই ফ্রগ ফ্লাশ মানে অ্যাকচুয়াল ঠিক ফ্রগ ফ্লাশ হয় নাই দেখে ওরকম অবস্থা হয়েছিল। বাট কার্ট অ্যাঙ্গেল ভার্সেস রক এরকম একটা ফিউড ছিল আমার ফার্স্ট ম্যাচ। এটা আমি প্রায় নিশ্চিত। অয়ন, রেসলিং খেলার ক্ষেত্রে কোনো সেগমেন্ট অথবা দেখার ক্ষেত্রে কোনো সেগমেন্ট অথবা কোনো মোমেন্ট যেটা তোমাকে খুব ইন্সপায়ার করলো যে না, এখন থেকে রেসলিং দেখবো অথবা নিয়মিত ফলো করব? আহ এই কথাটা বলতে হলে একটা কথা বলাই লাগে যে আমি যখন রেসলিং দেখা শুরু করে একজ্যাক্ট রেসলিং এর কনসেপ্টটা বুঝলাম যে এটা হচ্ছে রেসলিং। তখন যে ওই রুথলেস এগ্রেশনের যে একটা এরাতে আমরা প্রবেশ করলাম, ঠিক তখন হ্যাঁ, থেকে যে সিএম পাঙ্কের একটা দাপট, সেই অনুযায়ী সিএম পাঙ্কের পাইপ বোম ছাড়াও আরেকটা আছে, সেটা হচ্ছে নেক্সাসে যখন সিএম পাঙ্ক ব্যাক করলো তখনই বেসিক্যালি সিএম পাঙ্ককে প্রথম চিনলাম যে এই হচ্ছে সিএম পাঙ্ক। তখন ঠিক এক্সাক্ট টাইমটা মনে নাই। তখন তো নেক্সাস বলতে গেলে একচেটিয়া বিজনেস করার মতো তারা সবাইকে ধুলাই করে যাইতেছিল। তখন সিএম পাঙ্কের আগমন, আর সিএম পাঙ্ক আস্তে আস্তে যখন নেক্সাসের ভাইবটা নিয়ে আসলো, কারণ নেক্সাস ওয়েট ব্রেক লিডার হলো অ্যাকচুয়াল ভাইবটা আমি সিএম পাঙ্কের ভিতরে পেতাম। তো তখন থেকে মনে হলো না, অ্যাটলিস্ট এই পার্সনের জন্য হইলেও আমাকে এই রেসলিং দেখতেই হবে যেভাবে হোক। ওয়াও, তার মানে ওই সময় সিএম পাঙ্ক তোমাকে খুব
কাছে টানতো, হ্যাঁ, আকর্ষণ অনেক করতো। কাছে টানতো বলা যায়। এই ব্যাপারে আমার একটা কোয়েশ্চেন, যেহেতু হ্যাঁ, একটা পাঙ্ক ফ্যান, আমিও জানি যে আপনিও একটা পাঙ্ক ফ্যান। তো আমার একটা কোয়েশ্চেন আছে। আপনার সবথেকে ফেভারিট পাঙ্ক মোমেন্ট কোনটা? আমার সবচেয়ে ফেভারিট পাঙ্ক মোমেন্ট পাঙ্ক যখন সামার স্ল্যামে জন সিনাকে হারিয়ে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়, সেখানে ট্রিপল এইচ রেফারি ছিল। ওই সময়টা আমার পাঙ্কের সবচেয়ে ভালো লাগার মোমেন্ট। শুধু পাঙ্কের না, একটা মোমেন্ট বলতে পারবো না, পাঙ্কের আরো একটা মোমেন্ট আছে। যখন পাঙ্ক ভার্সেস ব্রক লেসনার একটা ফিউড হয়, পাঙ্ক এসে ব্রক তখন হচ্ছে দ্য বিস্ট বিস্ট ক্যারেক্টারে, পাঙ্ক এসে ব্রককে আক্রমণ করে এবং একটা ফিউড শুরু হয় যে বিস্ট ভার্সেস বেস্ট। ওই ফিউডটা আমার পাঙ্কের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট। একটা পাঙ্ক ফ্যান হিসেবে আমার খারাপ লাগার ব্যাপার, তখন ওই টাইমটা সামহাউ, কারণ তখনকার ডিশ লাইনও ততটা এস্টাবলিশ ছিল না বলতে গেলে। কারণ ওই যে সব চ্যানেল অনেক সময় থাকতো অনেকরকম একটা প্রভাব ছিল। তো আমি সামহাউ ওই ফিউডটা মিস করে গেছিলাম তখন। অবশ্য পরে দেখা হয়েছে, বাট লাইভ দেখার মজাটা একটা ডিফারেন্ট জিনিস ছিল লাইভ দেখার তখন। মজাটা। আম, তোমার পাঙ্ক ভার্সেস পাঙ্কের যে কোনো ভালো কয়েকটা মোমেন্ট। ওয়েল, ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট বলতে গেলে পাইপ বোমটাই ভালো লাগে। কারণ কবে হয়তো ঠিক বুঝতে পারি নাই সেগমেন্টটা, কারণ বুঝতে পারে নাই কি বেসিক্যালি অনেক থিওরি থাকে জিনিসটার ব্যাপারে, যে অনেকে বলে পাইপটা হচ্ছে সাজানো, অনেকে বলে এটা হুম, ছিল স্ক্রিপ্টেড। তো সেই অনুযায়ী তখন বুঝতে পারতাম না যে প্রো রেসলিং এরকম কিছু একটা আছে। সেই অনুযায়ী আমার কাছে ওটা খুব এন্টারটেইন ছিল, যে একটা পার্সন সম্পূর্ণ একটা, মানে লাইক একটা টিম বা একটা পার্সন বা ফুল একটা গোষ্ঠী না, ফুল একটা কোম্পানির এগেইনস্টে যেতেছে। তো ওই জিনিসটা হুম, আমার কাছে অন অফ দ্য গোল্ডেন মোমেন্ট ছিল। তাছাড়া এর উপর সিএম পাং ভার্সেস জন সিনা, যখন ওটা ঠিক কোন ইভেন্টটা সেটা মনে নেই, বাট যে ওই ইভেন্টটা যেটা সিএম পাং যদি জিতে তাহলে চ্যাম্পিয়নশিপ নিয়ে চলে যাবে, ভিন্সের সাথে যে কন্ট্যাক্টটা হয় পাইপ বোমের পরপরই সম্ভবত। তো হ্যাঁ, হ্যাঁ, ওইটা ছিল আমার অফ দ্য বেস্ট মোমেন্ট, কারণ তখন বাসায় আমার ছোট মামা ছিল, সে ছিল জন সিনার ফ্যান। তো তার তার আচ্ছা, আগে মেবি জন সিনা ভার্সেস রকের কোন একটা ফিউড হয়েছিল আমার যতদূর মনে পড়ে। হুম, সেইখানে মেবি রক না জন সিনা জিতছিল। আমি অ্যাকচুয়ালি ঠিক ওভাবে কারেক্টলি ইনফরমেশন দিতে পারতেছি না, বাট এই হুম, সিএম পাং জন সিনা ফিউডের আগে রক আর জন সিনার যে ফিউডটা, তখন আমার ছোট মামা তো আরো আগে থেকে রেসলিং দেখে। তো সেই হ্যাঁ, হ্যাঁ, অনুযায়ী সে ছিল রকের ফ্যান, আমি ছিলাম জন সিনার ফ্যান। তো জন সিনা জিতছিল সামহাউ। এরপর যখন সিএম পাঙ্ক আর জন সিনার ফিউড আসলো, তখন আমি সিএম পাঙ্কের ফ্যান হয়ে গেলাম। আর তখন আমার মামা ছিল জন সিনার ফ্যান। তো এই দুইজনের মাঝে একটা হাড্ডাহাড্ডি, একটা মানে তর্ক বিতর্ক হয়। তার মামা খুব একটু এক্সাইটিং ভাইব না দেখতো। তো সেই অনুযায়ী ওই মোমেন্টটা ছিল আমার ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট। মানে রেসলিং ম্যাচ যতই দেখা হোক, তখনকার যে রেসলিং ভাইবটা পাইতাম আর আরো ছোট মামার থাকাতে, ওটা ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট ছিল আমার। না, এখন যখন আমরা ভাবি তাহলে মনে পড়ে যে সিএম পাঙ্ক আমাদের অনেক মজাদার এবং আনন্দদায়ক সময় উপহার দিয়েছেন। হ্যাঁ, এটা আশা করি বলতেই পারে। তাকে আমরা আরেকবার ইন রিং দেখতে পারবো, সেই কামনা রইল। অয়ন, প্রসঙ্গে ফিরে আসলে, রেসলিং এর ক্ষেত্রে তোমার কি কোনো বাধ্যবাধকতা ছিল দেখার ক্ষেত্রে? আসলে দেখার ক্ষেত্রে অনেকটা ছিল বলা যায়। কারণ আব্বু যখন বাসায় আসতো বা বাসায় যেদিন থাকতো, আর আমি তো আব্বুকে ভয় পেতাম বেশি বলতে গেলে, সে অনুযায়ী রেসলিং ভাবে দেখা হইতো না। বা রেসলিং দেখতে গেলেও দেখা যেত আব্বু এসে টিভি দেখতেছে, আমার কিছু করার নাই। কারণ আমি বললেও, হাজারটা বললেও সে রেসলিং চ্যানেল দেবে না, ওটা আমি প্রায় নিশ্চিত ভেবে ধরিনি। আর তাছাড়াও আব্বু আম্মু খুব বেশি কনসার্ন ছিল দেখে ছোট বয়সে রেসলিং এর ইফেক্ট পড়বে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল আমার মতে। চিন্তা ভাবনা ছিল দেখে আমাকে হয়তো রেসলিংটা ফ্র্যাঙ্কলি দেখতে দিত না। তাছাড়া রেসলিং এর পরবর্তীতে যখন বিডব্লিউএ তে যখন আসলাম, বা লাইক এসএসসি এর সময়টা, তখন রেসলিং দেখতাম আস্তে আস্তে, ভাবে হয়তো বলতো না, কারণ রেসলিং এ তখন টাইম টেবিলটা ক্যাচ করে ফেলছি, যে আমাকে এই টাইম টেবিলে ক্যাচ করতে হবে, তাহলে আমি ওই সম্পূর্ণ রেসলিং শোটা দেখতে পারবো। এই কারণে যেভাবে হোক ম্যানেজ করে ট্রাই করতাম। আর তখন রিপ্লাই গুলো তো বেশি দিত, লাইক সন্ধ্যার দিকে বা রাতের দিকে রিপ্লাই দিত। ওই টাইম গুলো ক্যাচ করে ফেলাতে ওভাবে হয়তো সমস্যা ছিল না। বাট বাসা থেকে যখন জানতে পারে যে রেসলিং খেলে এসএসসি এর পর এরকম,
তখন একটু বলতো যে মানে আব্বুই তো জানতো না ওভাবে। কিন্তু আম্মু বলতো যে, "না রেসলিং খেলবো সমস্যা নাই বাট একটু আস্তে যাতে ব্যথা-ট্যাথা না পাস।" আর আস্তে, আস্তে এখন হয়তো ওভাবে কিছু বলে না। কারণ ওই যে অনেকটা অভ্যাস হয়ে গেছে। যে দেখছিসই তো কিভাবে পারফরম্যান্স করি না করি। তো এভাবে এখন আর কোনো বাধ্যবাধকতা নেই। না, বাবা মার দোষ দেওয়া যায় না। তারা অবশ্যই সন্তানের বিষয়ে কনসার্নড, সেজন্যই হয়তো বাধা দিতেন। অয়ন, রেসলিং যে দেখো, তোমার পছন্দের 5টা ম্যাচ আমাদেরকে জানাবে? ওয়েল পছন্দের ৫ টা ম্যাচ। আসলে সত্য কথা বলতে যে ফেভারিট টপ ৫ এই জিনিসগুলো আমার জন্য টাফ হয়ে যায় এই কারণেই। কারণ আমি যে জিনিসটা পছন্দ করি ওটা খুব মানে স্পেসিফিক ভাবে পছন্দ করি দেখে ওই ক্যাটেগরির প্রায় সবকিছু আমার পছন্দের তালিকার মধ্যে পড়ে যায়, যেটা সত্য কথা। বা টপ ৫ বললে সবার আগে যেটা বলবো রিক ফ্লেয়ার ভার্সেস আ শন মাইকেল। কারণ ওই ম্যাচের এন্ডিংটা আমার কাছে অন অফ দ্য ইউনিক। কারণ ওটা রিক ফ্লেয়ারের যে বিদায়ের মোমেন্ট, তার আগে যে মানে ওই ম্যাচের মতো অন্য কিছুতে আমি কখনো মানে কিভাবে ইমোশনাল ভালো লাগা আবার একটু খারাপ লাগা সবকিছু ছিল এই ম্যাচটাতে। তারপর হচ্ছে ট্রিপল থ্রেট ম্যাচ টিএলসি তে সম্ভবত ডাডলি ভয়েস ভার্সেস হার্ডি ভয়েস ভার্সেস ক্রিশ্চিয়ান অ্যান্ড এজ। আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ। তার রিজন হচ্ছে এইজন্যই কারণ ওখানে কি ছিল না। যারা হার্ডকোর ফ্যান তাদের কাছে ওই ম্যাচটা মাস্ট। ওই ম্যাচটা মানে হেট করার কোনো রিজন নাই। হেট না করা অপছন্দ করারও কোনো রিজন নাই। থার্ড বলতে গেলে ট্রিপল এইচ ভার্সেস স্টিং। এই রিজনটা এই কারণেই কারণ তখনকার প্রিভিয়াস জেনারেশনের ওয়ান অফ দ্য টপ 2 কম্পিটিটর যে একটা আইকনিক টিম ছিল তাদের মাঝে রেষারেষি অসাধারণ মোমেন্ট ছিল। অবশ্য মন খারাপ যে স্টিং জেতে নাই। সেটা স্বাভাবিক স্টিং যে ডাব্লিউডাব্লিউ তে অবশ্যই তারা খুব টাফ ছিল। বাট খারাপ লাগাটা অবশ্যই ছিল যে স্টিং জেতলে ভালো লাগতো অনেকদিন পর আসা। তারপর আর ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ ছিল হচ্ছে সিএম পাঙ্ক ভার্সেস আ এখানে আসলে একটু কনফিউশন হয়ে যায়। দেখেন সিএম পাঙ্ক ভার্সেস জন সিনার, সিএম পাঙ্ক ভার্সেস আন্ডারটেকার আমার ওয়ান অফ দ্য ফেভারিট ম্যাচ। কারণ এই ২ ম্যাচই কি ছিল না। কিন্তু ২ টার ভিতর চুজ করলে জন সিনাটাই ধরা যায়। কারণ ওটার স্টোরি লাইনটা ইপিক ছিল। কারণ ওরকম স্টোরি লাইন আমি ডাব্লিউডাব্লিউ তে খুব একটা দেখিও নাই এর আগে। আর 5th এজে স্টাইলস ভার্সেস আন্ডারটেকারের প্রিভিয়াস লাস্ট সেরাসমিনার ওটা ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ ছিল। ওভাবে হয়তো ইন রিং ম্যাচ ছিল না বাট আউট রিং এর যে ম্যাচটা ছিল আমি মনে হয় ওটা কতবার দেখছি হয়তো কাউন্ট করে বলতে পারবো না। এজি স্টাইলস ভার্সেস আন্ডারটেকারের ম্যাচটা সিনেমেটিক ছিল, শুধু রেসলিং না, বিষয়টাতে সিনেমেটিক ছিল, একটা বেটার স্টোরি ছিল এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। আমার কাছেও ম্যাচটা খুব ফেভারিট। আন্ডারটেকারের আরো ভালো ম্যাচ আছে। এটা মানতেই হয় আন্ডারটেকারের আরো অনেক ভালো ম্যাচ আছে। কিন্তু সামহাউ এই ম্যাচটা অন্য সকল ম্যাচের থেকে একটু ডিফারেন্ট। যত ম্যাচই থাকুক এই ম্যাচটার ক্যাটাগরি অন্য লেভেলের। অবশ্যই, অবশ্যই। অয়ন, তোমার পছন্দের 5 জন রেসলার? আহ পছন্দের ৫ জন রেসলার আচ্ছা। তাহলে বলতে হয় পছন্দের ৫ জন না। সবার আগে না হয় জেফার্ডিকে রাখলাম। জেফার্ডি, আ তারপর ট্রিপল এইচ ট্রিপল এইচ। আর ১ সেকেন্ড সিএম পাঙ্কের নাম বলছি আমি? না, না। সিএম পাঙ্ক, তাহলে জেফার্ডি, সিএম ট্রিপল এইচ, পাঙ্কে রাখা যায়। সিএম পাঙ্ক। তার উপর আর কে আছে? জিনিসটা খুব টাফ বেসিক্যালি কারণ ৫ জন রেসলার ওই যে আমি বললাম আমার পছন্দের তালিকা এত বেশি যে ৫ জনকে আনা খুব টাফ হয়ে যায়। আর পছন্দের তালিকা বলতে সবাইকে না, তোমাকে সমানভাবে যে পছন্দ করি। 5 জনই বলতে হবে এমন কোনো কথা নাই। তুমি যত সম্ভব বলতে পারো। তাহলে বলা যায় আন্ডারটেকার অবশ্যই আছে। তারপর রিক ফ্লেয়ার এর নাম না বললেই না কারণ ওর মতো স্টোরি টেলিং একটু চিকি স্টোরি টেলিং ওয়ান অফ দ্য বেস্ট। আরো আছে শন মাইকেল। তারপর আরেকজনের নাম না বললেই না কারণ যতই হোক ও হয়তো ডাব্লিউডাব্লিউ খুব একটা লং ক্যারিয়ার ছিল না বাট আমার অন্যতম ফেভারিট সে হচ্ছে ক্রিস জেরিকো। ক্রিস জেরিকো। আর এরা হচ্ছে বেসিক্যালি আমার মানে বেস্টের তালিকায় থাকবে যে বেস্ট বলতে অন টপ ফেভারিট।
অয়ন, চিটচ্যাট পিডব্লিউএ এর সবচেয়ে দুঃখজনক বিষয় আমার জন্য যেটা, সেটা হচ্ছে অতিথির অতিথিদেরকে বলা যে আমাদের গল্প প্রায় শেষের দিকে, আমাদের কথা প্রায় শেষের দিকে। কারণ আমি চাই আরো গল্প করতে, আরো জানতে, আরো সময় কাটাতে। কিন্তু আমাকে দায়িত্ব স্বরূপ বলতেই হবে যে আমাদের সময় প্রায় শেষের দিকে, আমাদের গল্প শেষের দিকে। তুমি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও। অডিয়েন্স আগে বলার আগে আমার লাস্ট একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যেহেতু Sure. আমি আমার টপ ফাইভ রেসলারের নাম বলছি, টপ 5 বলি না, অবশ্যই টপ 5 বললে ভুল হবে। তো আমি টপ 3 জানতে চাবো, আপনার টপ 3 রেসলার। আমার টপ 3, হ্যাঁ, টপ 3। এটা আমার জন্য খুব কঠিন প্রশ্ন। সর্বপ্রথম আমি রাখবো জন সিনাকে। তার মাধ্যমে আমার রেসলিং দেখা, শেখা। দ্য রক, সিএম পাঙ্ক। অডিয়েন্সের ব্যাপারে আর কিছু বলার নাই, জাস্ট বিডব্লিউ কে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকার জন্য আরো আমন্ত্রণ জানাবো। তাছাড়া চেষ্টা করবো যাতে আশেপাশে সবাইকে জানায় দেওয়া, যাতে প্রো রেসলিংটা, যতই আমরা প্রো রেসলিং এ ট্রাই করি, প্রো রেসলিং এর ঠিক অ্যাকচুয়াল বেসটা এখনো ভাবে আমাদের ঠিক মানে আমাদের অডিয়েন্সদের ভিতর ভাবে পাওয়া যায় না। কারণ যতই হোক বাংলাদেশে ওটা এখনো অত জনপ্রিয়তা জনপ্রিয়তা হয়তো পৌঁছতে পারে নাই। বাট আশা করি সবাই আস্তে আস্তে বুঝতে পারবে প্রো রেসলিংটা কি, আরো সাপোর্ট দিবে। তারপর আশা করি একদিন আমরা আরো এন্টারটেইনমেন্ট করতে পারবো, আরো বড় পর্যায়ে পারফরমেন্স করতে পারবো। এটাই আমাদের এটাই আমার এটলিস্ট প্রত্যাশা আমাদের অডিয়েন্সের কাছ থেকে। ওয়াও, আমিও অয়নের সাথে তাল মিলিয়ে বলবো যে আমাদের রেসলিং দেখুন, ফলো করুন, আপনাদের ভালোবাসা এবং মূল্যবান মন্তব্য জানাবেন, এবং এই করোনার সময়ে ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।